আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা অন টিভির প্রাইম টাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। তীব্র তাপপ্রবাহে পড়ছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণের বাইরে প্রায় ১০০ দাবানল। বাড়ছে প্রাণ আর সম্পদহানির শঙ্কা। মিশিগান সিনেট নির্বাচনে এল সাইদের সামনে কঠিন পরীক্ষা। কৃষ্ণাঙ্গ ভোটারদের আস্থা অর্জনই হতে পারে জয়ের প্রধান চাবিকাঠি। আগস্টেই বডি ক্যামেরার আওতায় আসছে আইসের সব ফিল্ড কর্মকর্তা। অভিবাসন অভিযানের ফুটেজ প্রকাশ নিয়ে থাকছে অনিশ্চয়তা। এবং পুলিশ কর্মকর্তাদের আকাশছোঁয়া বেতন, ওভারটাইমেই $2 লাখ বেশি। পোর্ট অথরিটির আয় নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তীব্র গরম আর ভয়াবহ দাবানলে কঠিন সময় পার করছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে অনুভূত তাপমাত্রা 95 এবং ওয়াশিংটন ডিসিতে 101 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে। পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় রেকর্ড গরমের পূর্বাভাস রয়েছে। একই সময়ে প্রায় 100টি বড় দাবানল নিয়ন্ত্রণের বাইরে। এই পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ। একদিকে অসহনীয় গরম, অন্যদিকে পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণের বাইরে থাকা প্রায় 100টি দাবানল। সব মিলিয়ে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার নিউ ইয়র্কে শরীরে অনুভূত তাপমাত্রা বা হিট ইন্ডেক্স পৌঁছেছে 95 ডিগ্রি ফারেনহাইটে। ওয়াশিংটনের ডিসিতে তা ছিল 101 ডিগ্রি। আর নিউ জার্সির জার্সি শোর এলাকায় শুক্রবার হিট ইন্ডেক্স উঠেছিল ভয়াবহ 109 ডিগ্রিতে। কানেকটিকাট থেকে মেরিল্যান্ড পর্যন্ত জারি করা হয়েছে তীব্র গরমের সতর্কতা। সোমবারও পরিস্থিতি খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। নিউ ইয়র্ক শহরে অনুভূত তাপমাত্রা 98 এবং ওয়াশিংটন ডিসিতে 100 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পশ্চিমাঞ্চলে। টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বেশ কয়েকটি এলাকায় রেকর্ড তাপমাত্রার আশঙ্কা করা হচ্ছে। রবিবার ডেনভারে তাপমাত্রা 100, নিউ মেক্সিকোর আলবুকার্কিতে 99 এবং ক্যালিফোর্নিয়ার মাদেরায় 107 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এই তীব্র গরমের মধ্যেই যুক্তরাষ্ট্রে প্রায় 100টি বড় দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। শুধু অরেগনে 26টি এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে 19টি বড় আগুন জ্বলছে। ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া বাগ ফায়ার ইতিমধ্যে 4100 একরের বেশি এলাকা পুড়িয়ে ফেলেছে। আগুনের কারণে নেভাদার রেনোর কাছাকাছি এলাকাতেও মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি আরো বিপজ্জনক করে তুলেছে ঘন্টায় 35 মাইল পর্যন্ত বাতাস এবং মাত্র 5% আর্দ্রতা। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বাতাসের মানও খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম আর ভয়াবহ দাবানল দুই দিক থেকেই এখন বড় চ্যালেঞ্জের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র। মিশিগানে ডেমোক্রেটিক প্রাইমারিতে চমক দেখিয়ে জয় পাওয়ার পরও স্বস্তিতে নেই আব্দুল এল সায়েদ। নভেম্বরে সাধারণ নির্বাচনে রিপাবলিকান মাইক রজার্সকে হারাতে এখন তাকে পৌঁছতে হবে সেই কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে, যাদের বড় অংশ প্রাইমারিতে সমর্থন করেছিলেন হ্যালি স্টিভেন্সকে। রাজনৈতিক কৌশলবিদদের মতে এই ভোটাররা শুধু নাগরিক অধিকার নয়, নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎ ও জীবনযাত্রার উন্নতিও দেখতে চান। সেই ভোট ব্যাংক জয়ের কৌশল নিয়ে বিস্তারিত আরও থাকছে প্রতিবেদনে। মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে জয় পেলেও সাধারণ নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জের মুখে আব্দুল এল সায়েদ। বিশেষ করে আফ্রিকান আমেরিকান বা কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন কতটা আদায় করতে পারবেন সেটি এখন হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারাতে এই ভোট ব্যাংকের সমর্থনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ডেমোক্র্যাটরা। প্রাইমারিতে কৃষ্ণাঙ্গ ভোটারদের বড় অংশ এল সায়েদের প্রতিদ্বন্দ্বী হেইলি স্টিভেন্সকে সমর্থন করেন। স্টিভেন্স ছিলেন দলীয় প্রতিষ্ঠানের সমর্থন পুষ্ট প্রার্থী। যেসব এলাকায় কৃষ্ণাঙ্গ জনসংখ্যা 15% বেশি, সেখানে স্টিভেন্স এল সায়েদের চেয়ে প্রায় 8% পয়েন্ট এগিয়েছিলেন। জুলাই একটি জরিপেও দেখা যায় মাত্র 21% কৃষ্ণাঙ্গ ভোটার এল সায়েদের সমর্থন করেছিলেন। বিপরীতে স্টিভেন্সের পক্ষে ছিলেন 67%। আরেকটি মিশিগান শিক্ষা জরিপেও কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে স্টিভেন্সের 69% এবং এল সায়েদের 37% সমর্থনের তথ্য উঠে আসে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এল সায়েদের জন্য শুধু ডেমোক্র্যাটদের সমর্থন পেলেই হবে না, কৃষ্ণাঙ্গ ভোটারদের আস্থা অর্জন করতে হবে। বিশেষ করে অর্থনীতি, কর্মসংস্থান এবং মানুষের জীবনযাত্রার উন্নতির মতো বাস্তব বিষয়কে গুরুত্ব দিতে হবে। ডেমোক্রেট কৌশলবিদদের কেউ কেউ মনে করছেন, এল সায়েদের দলীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান কৃষ্ণাঙ্গ নেতাদের একটি অংশের সঙ্গে দূরত্ব তৈরি করেছে। তবে এল সায়েদের পক্ষে ইতিবাচক দিকও রয়েছে। প্রাইমারিতে জয়ের পর তিনি কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন। এমনকি মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গেও যোগাযোগ করেছেন ভোটারদের সমর্থন আদায়ের সহযোগিতার জন্য। অন্যদিকে রিপাবলিকান মাইক রজার্সও এই দুর্বলতাকে কাজে লাগাতে কৃষ্ণাঙ্গ নেতা ও চার্চগুলোর সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছেন। ফলে নভেম্বরের নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থনই এল সায়েদের জয়ের অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে। শীত আসার আগেই যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী 1 নভেম্বর দেশটির ঘড়ি 1 ঘন্টা পিছিয়ে স্ট্যান্ডার্ড টাইমে ফিরবে। তবে কংগ্রেসের একটি বিল পাশ হলে ভবিষ্যতে শীতকালেও ডেলাইট সেভিং টাইম বহাল থাকতে পারে। এতে সূর্যোদয় আরও দেরিতে হতে পারে বলে আশঙ্কা রয়েছে। অন্যদিকে স্থায়ী স্ট্যান্ডার্ড টাইমের পক্ষেও রয়েছে বিশেষজ্ঞদের মত। যুক্তরাষ্ট্রের সময় ব্যবস্থা নিয়ে এই বিতর্কের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে আবারও বদলাতে পারে ঘড়ির কাঁটা। প্রতি বছরের মতো এবারও ডেলাইট সেভিং টাইম শেষ হওয়ার কথা রয়েছে নভেম্বরের প্রথম রবিবার, আর 2026 সালে সেই দিনটি পড়েছে 1 নভেম্বর। অর্থাৎ কংগ্রেস দ্রুত কোনো সিদ্ধান্ত না নিলে ওই দিন ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়ে স্ট্যান্ডার্ড টাইমে ফিরবে যুক্তরাষ্ট্র। তবে এবার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। দেশটির প্রতিনিধি পরিষদ ইতোমধ্যে এমন একটি বিল পাশ করেছে যার মাধ্যমে ডেলাইট সেভিং টাইম সারা বছর চালু রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। বিলটি আইনে পরিণত হলে শীতকালেও যুক্তরাষ্ট্রে ডে লাইট সেভিং টাইম চালু থাকবে। এর ফলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বর্তমান ব্যবস্থার তুলনায় আরও পরে হবে। বিশেষ করে শীতকালে দেরিতে সূর্য ওঠার বিষয়টি নিয়ে অবশ্য উদ্বেগ রয়েছে। অন্যদিকে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করেন, যদি ঘড়ির সময় পরিবর্তন বন্ধ করতেই হয় তাহলে সারা বছর স্ট্যান্ডার্ড টাইম রাখাই ভালো। ধর্মীয় কার্যক্রম, স্বাস্থ্য এবং বিমান চলাচলের সময়সূচি নিয়েও সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সিনেট কবে বিলটি নিয়ে সিদ্ধান্ত নেবে? সিনেট অনুমোদন করে প্রেসিডেন্ট স্বাক্ষর করলে 2026 সালের 1 নভেম্বরেই হয়তো যুক্তরাষ্ট্রের শেষবার ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছানোর দিন হতে পারে। আর সিদ্ধান্ত না হলে আগের নিয়মেই চলবে সময়ের পরিবর্তন। আমেরিকায় নজরদারি প্রযুক্তি পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। উবার, লিফট ও ডেলিভারি চালকদের গাড়িকে চলন্ত নজরদারি ক্যামেরায় পরিণত করার প্রস্তাব দিয়েছিল ফ্লক সেফটি। পরিকল্পনা অনুযায়ী গাড়িতে থাকা ড্যাশ ক্যাম দিয়ে চলার পথে লাইসেন্স প্লেট স্ক্যান করা হতে পারত। যদিও প্রস্তাবটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, তবুও চালক ও যাত্রীদের গোপনীয়তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। নজরদারি প্রযুক্তির এই বিস্তার নিয়ে বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে। উবার ও লিফটের মতো জনপ্রিয় রাইড শেয়ারিং চালকদের ড্যাশ ক্যাম ব্যবহার করে গোপন নজরদারি এক নজিরবিহীন পরিকল্পনা করেছিল প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্লক সেফটি। আন্তর্জাতিক প্রযুক্তি ভিত্তিক সংবাদ মাধ্যম 404 মিডিয়ার ফাঁস করা এক নথিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে জানানো হয়, ড্যাশক্যাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেক্সার এর সাথে চুক্তি করে উবার ও লিফটের প্রায় 3.5 লাখ চালকের ব্যবহৃত গাড়িকে এই গণ নজরদারি নেটওয়ার্কের আওতায় আনার ছক কষেছিল ফ্লক সেফটি। মূল উদ্দেশ্য ছিল চালকদের দৈনন্দিন চলাচলের পথ থেকেই স্বয়ংক্রিয়ভাবে অন্য সব গাড়ির লাইসেন্স প্লেট স্ক্যান করা। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ী ক্যামেরা না বসিয়েও বিশাল ট্র্যাকিং নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ তৈরি হতো। জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে উপস্থাপন করা ফ্লক সেফটির একটি নথির মাধ্যমে এই ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে আসে। তবে এই গোপন নজরদারির প্রক্রিয়ায় সাধারণ যাত্রী কিংবা গাড়ির চালকরা নিজেদের অজান্তেই তাদের তথ্য সরবরাহ করছিলেন কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
বিতর্কের মুখে ফ্লক সেফটি দাবি করেছে নেক্সারের সাথে তাদের এই চুক্তিটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে রাইড শেয়ারিং সেবাকে হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষের ব্যক্তি গোপনীয়তায় এমন হস্তক্ষেপের চেষ্টা প্রযুক্তি বিশ্বে নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উবার, লিফট কিংবা নেক্সার কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। অভিবাসন অভিযানে আইস কর্মকর্তাদের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এবার সেই বিতর্কের মধ্যেই কর্মকর্তাদের শরীরে বডি ক্যামেরা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, আগস্টের শেষ নাগাদ দেশ জুড়ে কর্মরত সব ফিল্ড অফিসার এবং এজেন্ট এই ক্যামেরার আওতায় আসবেন। বিশেষ করে গ্রেপ্তার অভিযান ও ট্রাফিক স্টপের মতো পরিস্থিতিতে ক্যামেরায় ধারণ করা ভিডিও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে। এতে কর্মকর্তাদের কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আর থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস চলতি আগস্ট মাসের শেষ নাগাদ তাদের সব ফিল্ড অফিসার এবং এজেন্টের জন্য বডি ওর্ন ক্যামেরা চালু করতে যাচ্ছে। শনিবার সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক ডেভিড ভেন্তুরেলা জানান, নির্ধারিত সময়ের আগেই দেশ জুড়ে এই ক্যামেরা কার্যক্রম শেষ হবে। এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের অভিবাসন অভিযান নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক চলছে। বিশেষ করে মিনেসোটায় অভিবাসন অভিযানের সময় 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার পর আইস কর্মকর্তাদের কাছে বডি ক্যামেরা না থাকার বিষয়টি আলোচনায় আসে। এরপর মেইন ও টেক্সাসে ট্রাফিক স্টপের সময় প্রাণঘাতী গুলির ঘটনাও ঘটে। এবার থেকে মাঠে দায়িত্ব পালনের সময় কর্মকর্তাদের কর্মকাণ্ড ক্যামেরায় রেকর্ড হবে। আইস জানিয়েছে, হেফাজতে থাকা কোনো ব্যক্তি গুরুতর আহত হলে বা মারা গেলে প্রয়োজন অনুযায়ী সেই ফুটেজ দ্রুত প্রকাশ করা যেতে পারে। তবে সব ভিডিও প্রকাশ করা হবে না। তদন্তে সমস্যা তৈরি হতে পারে কিংবা কারো ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন ক্ষেত্রে ফুটেজ গোপন রাখার সুযোগ থাকবে। এদিকে ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান আগেই জানিয়েছিলেন, গাড়ি থামানোর সময় আইস কর্মকর্তাদের বডি ক্যামেরায় ঘটনা রেকর্ড করতে হবে। সমর্থকদের মতে এই ক্যামেরা কর্মকর্তাদের জবাবদিহি বাড়াবে এবং কোনো অভিযান নিয়ে অভিযোগ উঠলে কি ঘটেছিল তা যাচাই করা সহজ হবে। তবে বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, ক্যামেরায় সবকিছু রেকর্ড হলেও সেই ভিডিও সাধারণ মানুষ কতটা এবং কত দ্রুত দেখতে পারবে। কারণ শুধু ক্যামেরা পরানোই নয়, স্বচ্ছতা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেকর্ড করার সত্যটা জনসম্মুখে আসছে কিনা। নিউ ইয়র্কের ম্যানহাটনে হেলস কিচেনে ভয়াবহ হিট অ্যান্ড রান ঘটনায় প্রাণ হারিয়েছেন 66 বছর বয়সী এক পথচারী। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ছিল একটি ইউএস পোস্টাল সার্ভিস বা ইউএসপিএস এর ট্রাক। তবে পথচারীকে ধাক্কা দেওয়ার পরও ট্রাকটি ঘটনাস্থলে না থেমে চলে যাওয়ায় ঘটনাটি এখন হিট অ্যান্ড রান হিসেবে তদন্ত করছে পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার ভোরে সূর্য ওঠার ঠিক আগে। পুলিশ জানিয়েছে, ওয়েস্ট 55th স্ট্রিট এবং 9th অ্যাভিনিউর সংযোগস্থলে ওই পথচারীকে ধাক্কা দেয় পোস্টাল ট্রাকটি। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন তিনি। আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে জরুরি সেবায় খবর দেন। কিছুক্ষণের মধ্যেই জরুরি চিকিৎসা কর্মীরা সেখানে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কর্নেল হসপিটালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর চালক কেন গাড়ি না থামিয়ে চলে গেলেন তা খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে ইউএসপিএস এর কাছেও মন্তব্য চাওয়া হয়েছে, তবে এখনও তাদের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গুরুত্বপূর্ণ সেতু, টানেল ও বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত পোর্ট অথরিটির কর্মীদের আয়ে এবার নতুন রেকর্ডের তথ্য সামনে এসেছে। গত বছর 20 কর্মী $4 লাখ বেশি আয় করেছেন। শীর্ষ উপার্জনকারীদের একজন পুলিশ কর্মকর্তা শুধু ওভারটাইম থেকেই পেয়েছেন $2,15,000 বেশি। সব মিলিয়ে পুলিশ সদস্যদের ওভারটাইম বাবদ ব্যয় হয়েছে $85 মিলিয়ন। তবে এই বিপুল অর্থ ব্যয় নিয়ে এর মধ্যে শুরু হয়েছে বিতর্ক। বিস্তারিত আরও জানুন রিপোর্টে। $4 লাখ বেতন, তার উপরে লাখ লাখ ডলারের ওভারটাইম। যুক্তরাষ্ট্রের পোর্ট অথরিটির কর্মীদের আয়ের নতুন তথ্য সামনে আসতেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
2025 সালে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামো পরিচালনাকারী এই সংস্থার মোট পেরোল ছাড়িয়েছে $1.2 বিলিয়ন। প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছর পোর্ট অথরিটির 20 কর্মী $4 লাখ বেশি আয় করেছেন। তাদের মধ্যে 17 জনই পুলিশ কর্মকর্তা, আর শীর্ষ 8 উপার্জনকারীর প্রত্যেকেই শুধু ওভারটাইম বাবদ পেয়েছেন $2 লাখ বেশি। তালিকার শীর্ষে রয়েছেন পুলিশ লেফটেন্যান্ট নিকোলাস ফেদেরিকো। মূল বেতন হিসেবে তার আয় ছিল $1,80,691, কিন্তু ওভারটাইমে পেয়েছেন $2,15,717। ফ্রেঞ্চ বেনিফিট সহ তার মোট পারিশ্রমিক দাঁড়িয়েছে প্রায় $4,66,775। আরেক পুলিশ কর্মকর্তা ডিটেকটিভ সার্জেন্ট দেওয়ান মহারাজের মোট আয় ছিল $4,48,612। তার সহকর্মী রবার্ট জাফন্তে জুনিয়রের আয়ও ছিল প্রায় একই সমান, $4,48,601। সবচেয়ে বেশি ওভারটাইম পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন প্রধান রক্ষণাবেক্ষণ সুপারভাইজার রেজিনাল্ড বাওয়ার্স। তিনি ওভারটাইম বাবদ পেয়েছেন $2,31,916। 2025 সালে সংস্থাটির 8,356 কর্মীর গড় বেতন ছিল $1,44,033। এর মধ্যে 68% কর্মী ওভারটাইম পেয়েছেন। মোট ওভারটাইম ব্যয় হয়েছে $196 মিলিয়ন। সমালোচকদের অভিযোগ, এমন বেতন কাঠামোর চাপ শেষ পর্যন্ত পড়তে পারে সাধারণ মানুষের উপরে, কারণ ইতিমধ্যে পোর্ট অথরিটি সেতু ও টানেলের টোল এবং পাথ ট্রেনের ভাড়া বাড়িয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসী হামলার ঝুঁকিতে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত কর্মঘণ্টা অপরিহার্য। যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিক শহরে প্রথমবারের মতো উন্মুক্ত পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 দিনব্যাপী ফুল মুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল। আগামী 15 এবং 16 আগস্ট আন্তর্জাতিক কিরাত ও নাশিদ শিল্পী সহ দেশ বিদেশের ইসলামিক স্কলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই আয়োজন। ফেস্টিভ্যালে থাকছে ইসলামিক প্রদর্শনী, গ্র্যান্ড প্যারেড, বইমেলা ও বাজার, জব ফেয়ার ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প সহ নানা আয়োজন। গতকাল শনিবার সন্ধ্যায় আল ইহসান মসজিদে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের আদ্যপান্ত তুলে ধরা হয়। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। হ্যামট্রামিকের প্রাণ কেন্দ্র জোসেফ কম্পো রোড। আগামী 15 ও 16 আগস্ট এই এলাকায় পরিণত হবে ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনমেলায়। সুন্নি অ্যালায়েন্স অফ নর্থ আমেরিকার আয়োজনে 2 দিন ব্যাপী ফুল মুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে জোসেফ কম্পো রোডের ক্যানিফ থেকে কাশ্মীর স্ট্রিট এলাকা জুড়ে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে ইসলামিক এই ফেস্টিভ্যাল। আয়োজকদের দাবি, হ্যামট্রামিকে এই প্রথম উন্মুক্ত সড়কে এত বড় পরিসরে ইসলামিক কালচারাল ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। তাছাড়া এই আয়োজনে বিভিন্ন দেশ ও বিভিন্ন কমিউনিটির মুসলিমরা অংশ নিচ্ছেন। শনিবার সন্ধ্যা 7টায় আল ইহসান মসজিদে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন মাওলানা ফখরুল ইসলাম। আয়োজকেরা জানান, ধর্মীয় আয়োজনের পাশাপাশি ইসলামী সংস্কৃতি, শিক্ষা, সামাজিক সচেতনতা এবং কমিউনিটির মানুষের পারস্পরিক সম্প্রীতির বার্তা তুলে ধরাই এই উৎসবের অন্যতম লক্ষ্য। আয়োজনে অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক কিরাত সম্মেলন। এতে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আহমেদ বিন ইউসুফ আল আহজারি এবং কারি ও নাশিদ শিল্পী মোহাম্মদ আব্বাস মিশরি। এছাড়াও বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আসা ইসলামিক স্কলার ও বক্তাদের অংশগ্রহণে থাকবে আলোচনা। তাছাড়া ফেস্টিভ্যালে অংশ নেবেন শেখ আমিন মোহাম্মদ, মাওলানা আব্দুল হাকিম আজাদি, ডক্টর সাহিবজাদা, শরীফ আহমদ, শেখ তাহির মতিন সিদ্দিকী, শেখ কামাল আইয়ুবী, শেখ মোহাম্মদ সুলাইমান সহ আরও অনেকে। তবে আয়োজন শুধু আলোচনা, কিরাত কিংবা নাশিদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। থাকছে ইসলামিক প্রদর্শনী, গ্র্যান্ড প্যারেড, ইসলামিক বইমেলা ও বাজার, জব ফেয়ার, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম। শিশু, কিশোর ও তরুণদের সম্পৃক্ত করতেও রাখা হয়েছে বিভিন্ন আয়োজন। এছাড়া শেষ দিন রোববার দুপুর 1টায় মধ্যাহ্ন ভোজের পর
অনুষ্ঠিত হবে বিশেষ র্যালি। 15 ও 16 আগস্ট এ আয়োজনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। এই ছিল বাংলা টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।